তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে। অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস মিস্টার আয়ান? আমি কিন্তু সেই মায়া যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখতো আমার কথা। 5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়েই আজ আমার সামনে একটা কন্ট্রাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগের সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনো দিনও কল্পনা করিনি। তার উপরে আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠেছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতন তাকিয়ে আছি। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতন তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? মনে পড়ে কিনা দেখতো আমার কথা। জি, মনে আছে। হুম, মনে থাকলে তো ভালোই। জানিস, বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে। আমার দোষ কি ছিল? আমার বয়স তোর থেকে বেশি, তোদের থেকে, তোদের মতো ধনী না। তুই আমাকে একগাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। মায়া, আপনি এমনটা করিয়েন না। আমার চাকরিটা খুব প্রয়োজন। থাপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ, এবার ঠিক আছে। আর মিস্টার আয়ান, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দেব না? তোকে তো আমি চাকরি দিতেই চেয়েছি, কিন্তু তার জন্য তো তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটাকে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিস। চুক্তির 3 বছরে তুই এই বিয়ে নিজ থেকে কখনোই ভাঙতে পারবি না। সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছরের আগে বিয়ে ভাঙতে পারবো। আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছা হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমায় এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলেই তোর চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আয়ান কি করবে বুঝতে পারছে না, আবারও হাবলার মতো মায়ার দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়া আয়ানকে তার দিকে হাবলার মতন তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ, তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করবো সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতেই অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোর চরম অপমান করব। তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করবি জলদি বল। আয়ান এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলে চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ মায়া সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলো তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই মায়া তার সাথে যেভাবে কথা বলেছে, এতে করে আয়ান বুঝে গেছে রোজ তাকে মায়ের হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া মায়া তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আয়ানের হাতে বর্তমানে থার্ড কোনো অপশন নেই। দুটোর মধ্য থেকে যে কোনো একটা তার বেছে নিতে হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আয়ান পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়।
মায়া আয়ানের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্যাক্ট পেপারটা ডেস্কের ভিতর রেখে তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এই যে শুন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়েও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেসব তো সম্পন্ন করতে হবে। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, এইগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আয়ান চুপচাপ মায়ের কথা মতন মায়ের ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে মায়া কেবিনের এক কোণায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। মায়া আয়ানকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলাই আয়ানের বেশ অপমান লাগে, কিন্তু আয়ান মায়াকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে অপারগ। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আয়ানের একদম ভালো নেই। সে এখন যদি মায়ের কথা না শুনি তাহলে সেটা তার জন্য সমস্যাজনক হবে। তাই সে মুখ বুজে ফ্লোরের উপরে বসে কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরের ক্যান্টিনটাতে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসা খাবারগুলো অফিসে বসেই খেয়েছে। এমনকি মায়া কেবিনে বসে তার দুপুরে লাগছে। তবে আয়ান কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে মায়ের কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আয়ান মায়াকে দেওয়ার পর মায়া এবার 10 মিনিটের জন্য আয়ানকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আয়ান কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগে সে ফিরে আসে। ফিরে আসার পর মায়া কেবিনে ঢুকতে দেখে মায়া ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আয়ান পুরো হতভম্ব হয়ে গেছে মায়ার ফোন আলাপ শুনে, কারণ আজ সকালেই কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে মায়া তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন মায়া কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেম আলাপ করছে। আয়ানের সমস্ত কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। মায়া নিজেই এক প্রকার ব্ল্যাকমেইল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আয়ানকে বিয়ে করেছে। আয়ান মায়ের দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপরদিকে মায়া প্রচণ্ড রেগে যায়, আয়ানকে বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আয়ানকে বলে, এই অকর্মার ঠিকই, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছুই নেই নাকি? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করত, যার জন্য তুই এমনটা করেছিস? মায়া রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আয়ন থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে মায়া বিষয় নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর মায়াকে বলে, ম্যাডাম আমি ক্ষমা প্রার্থী। আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এই রকমটা আর কখনো হবে না। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালোভাবেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি। আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা ওঠাতে চাচ্ছিস। শোন মিস্টার আয়ান মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতন আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া।
গত 5 বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট তোকে আমি দিব। সেজন্যই আমি তোকে কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। মায়া কথা শুনে আয়ানের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হয়, কারণ একে তো মায়া তার উপরে জোর জবরদস্তি দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত মায়া তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য খালি তাকে বিয়ে করেছে। আয়ন সব কিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মায়ের মুখের উপরে বলে ওঠে, এই মেয়ে নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক, আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি? আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব। তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আয়নের মুখে তুই তোকারি শুনে মায়া ফোন কেটে দিয়ে টেবিলের উপর রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা মায়া তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আয়নের উপরে ছুঁড়ে মারে, যার ফলে ফোনটা আয়নের কপালে লেগে কপাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করে। মায়ের এমন আচরণে আয়নের আরও রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আয়ন সোজা মায়ের দিকে তেড়ে গিয়ে মায়াকে গলা চেপে ধরে পিছনের দেওয়ালের সাথে মায়াকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে কিসের এত দেমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছুঁড়ে মেরেছিস। এই মেয়ে, আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করার তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে কি তুই আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? মায়া আয়ানের কথার কোনো জবাব দেয় না, আর জবাব দিবেই বা কি করে? আয়ন মায়ের গলা জোরে চেপে ধরেছে, তাতে করে মায়া বহু চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। প্রচণ্ড ব্যথা লাগছে মায়ার। ব্যথা সহ্য করতে না পেরে মায়ের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। মায়া অসহায়ের মতো চোখে পানি নিয়ে আয়নের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে মায়ের কান্নারত দৃষ্টি দেখে আয়নের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতর কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে। যদিও বা মায়া আয়নের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আয়ন কেমন যেন একদম শান্ত হয়ে যায়। মায়ের গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আয়ন। অন্যদিকে মায়া আয়নের থেকে ছাড়া পাওয়া মাত্রই কাশতে কাশতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগের কথা, 5 বছর আগের আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোকে অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিলি? আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, না হয়তো কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব। আয়ন মায়ের কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না, কারণ আয়ন ভালো করেই বুঝে গেছে সে ইতিমধ্যে ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরও কিছু বলে বিষয়টা আরও জটিল হবে, যার দরুন তাকে আর তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই মায়া যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আয়ন উল্টাপাল্টা কিছু বলে, তাতে করে সত্যি মায়া আয়নের 12টা বাজিয়ে দিবে। তাই আয়ন পরিস্থিতিটাকে সামলে দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আর মায়া রাগে ফসফস করতে করতে চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর মায়ের রাগ কমে যায়। রাগ কমার পর মায়া কি মনে করে যেন ডেস্কের ডয়ার খুলে ডয়ার থেকে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আয়নকে বলে, চুপ করে আমার চেয়ারটায় বস। আয়ন মায়ের আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আয়নের মাথা কাজ করছে না, এটা কি সত্যি সেই মায়া যে একটুকেই আয়নের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল? আয়ন এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়া আয়নকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মা ঠিকই তোকে আমার চেয়ারটায় বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? মায়ের কথাই আয়নের হুঁশ ফিরে আসে।
আয়ান তাড়াতাড়ি মায়ের কথা অনুযায়ী চুপ করে তনু চেয়ারটায় গিয়ে বসে। আয়ন মায়ের চেয়ারে বসার পর মায়া ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলো নিয়ে শুরুতে আয়নের কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর মায়া আয়নের কপাল ওয়াশ করে আয়নের কপালে পট্টি বেঁধে দেয়। মায়ের আচরণ দেখে আয়নের মনে হচ্ছে মায়া যেন তার বিয়ে করাবো, আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে। মায়া আয়নের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আয়নের কাছাকাছি যায় তখন আয়ন তার দুধ নিতে নিজের অজান্তেই অনেকটা সময় মায়ের পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু মায়া তাকে কিছুই বলেনি। তার উপরে মায়া তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আয়ন মায়ের এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনই মায়াই আটকে যায়। যদিও বা মায়ের সাথে আয়নের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরও আয়নের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরের সমস্ত ভূমিকা মায়ের সাথে পালন করতে। আয়ন এক ধরনের মোহের মধ্যে আটকে গেছে। অপরদিকে মায়া আয়নের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতেই আয়নকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া আর আমি চেয়ারে বসবো। তারপর তুই আমার পা টিপে দিবি হিসাব বরাবর, কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনোই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম। তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে আমার পা টেপাবো। দেখি এবার কাজে লেগে পড়। এমন সময় সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে মায়ের কথাবার্তাগুলো শুনে আয়নের ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালায়। শেষমেশ মায়ের পা টিপতে হবে আয়নের কথাটা শুনতেই আয়নের শরীর কেমন যেন গুলিয়ে ওঠে। মায়া আয়নকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ, আমি যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতে শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালে আরেক পাশে ফাটিয়ে দেব। মায়ের কথা শুনে অপারগ হয়ে মায়ের পা টিপতে আরম্ভ করে। কিছু সময় পা টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে, তাই মায়া আয়নকে বলে, হয়েছে, এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েকের মধ্যেই অফিস ছুটি হবে। যা আজকের মতন তোর ছুটি, আগামী কাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আচ্ছা। আয়ন চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আয়ন চলে যাবার পর মায়াও অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। আয়ন বাসে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে গায়ে শার্ট পরে খেতে চলে যায়। আয়নের মা ইতিমধ্যে টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে। আয়ন খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার মনোভাব নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে। কিন্তু আয়ন কখন যে ঘুমিয়ে যায় সেটা সে নিজেও বলতে পারে না। তবে তার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। চোখ কসলাতে কসলাতে বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ও পাশ থেকে কেউ বলে ওঠে, মিস্টার আয়ান, আমি মায়া বলছি। শোন, আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি, তুই জলদি সেই বাড়ির নিচে এসে আমার জন্য অপেক্ষা কর। আমি মিনিট 10 পর নিচে নামছি। তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করব, আর তুইও আমার সঙ্গে যাবি আমাদের জিনিসপত্রগুলো ক্যারি করতে। মায়ের কথা শুনে আয়নের মাথা গরম হয়ে যায়, কারণ এমনিতেই বেচারাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে। তার উপরে মায়া তাকে ঘরের পোষা চাকরের মতন ব্যাগ ক্যারি করার কথা বলছে। আয়নের ইচ্ছে করছে ফোনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে মায়াকে কষে এক থাপ্পড় লাগাতে। তবে আয়ন নিজের রাগকে মায়ের সামনে প্রকাশ করে না। নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলে, ম্যাডাম, আমি আসতে পারবো না, কারণ এখন কোনো অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যেই কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত। ম্যাডাম, আমি আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট। অফিসের কাজ ছাড়া আপনার ব্যক্তিগত কোনো কাজ আমি করব না। দেখ, আমার কথার অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না। তুই ভালো করে জানিস আমার কথার অমান্য করলে তোর জন্যই ক্ষতি হবে। তাই ভালোই বলছি, 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হ। ফোন রাখলাম। মায়া আয়নকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আয়নের মেজাজ আগের চেয়ে আরও বেশি গরম হয়ে যায়। তবে আয়নের কিচ্ছু করার নেই। সে যদি এখন মায়ের কথা না শুনি তাহলে সেটা শোধ মায়া অফিসের মধ্যে তুলবে। তাই আয়ন মায়ের কথা মতন গায়ে অন্য আরেকটা শার্ট লাগিয়ে মায়ের পাঠানো ঠিকানায় চলে যায়।
তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মায়া বাড়ি থেকে নিচে নেমে আয়নের কাছে আসে। মায়া যে বাড়ি থেকে নিচে নেমেছে সেটা মায়ের নিজের বাড়ি, আর আয়ন এটা মায়ের সাথে ফোনে কথা বলা অবস্থাতেই বুঝে গিয়েছে। মায়া আয়নের সাথে আসার পর গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে আয়নকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মায়া নিজেই গাড়ি ড্রাইভ করছে, আর আয়ন তার পাশে সিটে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ গাড়ি করে যাত্রা করার পর আয়ন আর মায়া শপিং মলে গিয়ে পৌঁছায়। শপিং মলের সামনে মায়ের ফ্রেন্ডরা দাঁড়িয়ে মায়ের জন্য বহু আগ থেকে অপেক্ষা করছে। মায়ের শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে তাদের নিয়ে শপিং মলে ঢুকে যায়, আর আয়নকে তার পিছনে পিছনে যেতে বলে। মায়া আর তার বান্ধবীরা শপিং মল ঘুরে ঘুরে অনেক শপিং করে। মায়ের নিজের ক্রয়কৃত জিনিসগুলো সব আয়নের হাতে ধরিয়ে দেয়। তবে মায়ের বান্ধবীরা যখন তাদের ক্রয়কৃত জিনিস আয়নের হাতে দিতে যাবে ক্যারি করার জন্য, তখন জিনিসটা মায়ের কেমন যেন গায়ে লাগে। তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেকেই ক্যারি করতে, আর তার জিনিসগুলোই খালি সে আয়নের হাতে দেয়। এরপর শপিং শেষ করে যে যার মতন বিদায় নিয়ে বাড়ি চলে যায়। আর মায়া আয়নকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ি সাইড করে মায়া আয়নকে বলে তার শপিং ব্যাগগুলো বাস অব্দি পৌঁছে দিতে। আয়ন কোনো কথাবার্তা ছাড়া চুপচাপ মায়ের কথা মেনে জিনিসগুলো সঙ্গে নিয়ে মায়ের পিছনে পিছনে যেতে থাকে। মায়া বাড়ির দরজার সামনে পৌঁছে দরজার কলিং বেল বাজাতেই মায়ের মা এসে দরজা খুলে দেয়। তারপর মায়া আয়নের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আর আয়নকে বলে, হয়েছে, এবার তুই বাড়ি চলে যা। এরপর আয়ন সেখান থেকে চলে আসে। যদিও মায়ের আম্মু খাবার খেয়ে আসতে বলেছিল, বাট আয়ন অন্যদিন খাবে বলে চলে আসে। বাসায় আসতেই আয়নের আম্মু বলল, কি রে বাবা, আজ এত দেরি করলি যে? কখনো তো তুই 9টার পর বাড়ির বাইরে থাকিস না। আসলে মা, অফিসের একটা কাজের জন্য গিয়েছিলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে খেয়ে নিব। ঠিক আছে। আয়ন ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যে শুয়ে পড়ে। রাত কেটে যায়। পরের দিন সকাল 8টার দিকে আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা পানি শেষ করে 9টার কিছু সময় পরে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে আসতেই ম্যানেজারের সাথে আয়নের দেখা হওয়ার পর ম্যানেজার আয়নকে সঙ্গে করে নিয়ে গিয়ে আয়নকে তার বসার স্থান দেখায়। এরপর আয়নকে বলে, এটাই হচ্ছে তোমার বসার জায়গা। তুমি এখানে বসে নিজের কাজকর্ম করবে, আর সেই সঙ্গে খেয়াল রাখবে ম্যাডাম বেল বাজাচ্ছে কিনা। তুমি গতকাল হয়তো দেখেছো ম্যাডামের টেবিলের উপরে ঘন্টার মতন কিছু একটা আছে, যেটা বাজলেই মনে করবে ম্যাডাম তোমাকে ডাকছে। আচ্ছা। এবার তাহলে থাকো, আমি ওই দিকটাতে গেলাম। ম্যানেজার আয়নকে তার বসার জায়গা দেখিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর আয়ন চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। আয়ন তার বসার স্থানে বসে মায়া আসার অপেক্ষা করতে থাকে। 10টা বাজার 2 মিনিট আগে মায়া অফিসে প্রবেশ করে। মায়া অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢোকার সময় আয়নকে ইশারা করে তার কেবিনে আসতে বলে। আয়ন মায়ের আদেশ মতন মায়ের পিছনে পিছনে মায়ের কেবিনে প্রবেশ করে। আয়ন মায়ের কেবিনে ঢুকতেই মায়া আয়নকে বলে, আচ্ছা আয়ান, তোর সমস্যাটা কি? কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি নাকি? তুই গতকাল না খেয়ে বাসা থেকে এসেছিস কেন? মা তোকে এত করে বলেছে গতকাল রাতে খেয়ে আসার কথা, কিন্তু তুই না খেয়ে চলে এসেছিস। তুই জানিস না মা তোর জন্য গতকাল থেকে আমার উপর অভিমান করে আছে। তার উপরে তিনি গতকাল রাতে কিছু খায়ও নি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা, কিন্তু গতকাল তুই না খেয়ে আসার কারণে মাও রাতে খায়নি। কেন করেছিস এমনটা? আমি তোর উপরে রেগেছিলাম বলে? না ম্যাডাম, এমনটা নয়। আসলে আমার বাসায় মা একা, তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছিলাম, কারণ হয়তো মা আমার জন্য না খেয়ে বসে থাকবে। আয়ান, যেটাই হোক, তোর খেয়ে আসা উচিত ছিল। একদিন আমার বাসায় খেলে তেমন কিছুই হতো না। আন্টিকে না হয় পরে গিয়ে বুঝিয়ে বলতি, কিন্তু তুই না খেয়ে আসায় মা অনেক কষ্ট পেয়েছে। তার উপর আমি নিজেও জানি তুই আমার কারণে খাসনি। এছাড়াও মা নিজেও আমায় বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করবো, তাই তুই খাসনি।
আয়ন মায়ের কথা শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। সত্যিকার অর্থে গতকাল রাতে মায়ের বাসায় না খাওয়ার অনেক বড় কারণ কিন্তু মায়া নিজেই ছিল। আয়ন বেশ চিন্তায় পড়ে যায় মায়ের কথায় কি উত্তর দিবে, তাই সে চুপ করে আছে। অপরদিকে মায়া আয়নকে চুপ করে থাকতে দেখে আচ্ছা শোন, যা হবার হয়ে গেছে, এখন গিয়ে কাজে মন দে। আর 2 ঘন্টা পর মানে ঘড়ির কাঁটায় 12টা বাজলেই তুই আমার কেবিনে এসে দেখা করবি। তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব। ঠিক আছে ম্যাডাম। মায়ের কেবিন থেকে বেরিয়ে আয়ন নিচের ডেস্কে এসে বসে। দেখতে দেখতে 12টা বেজে যায়। আয়ন 12টা বাজতেই অনুমতি নিয়ে মায়ের কেবিনে প্রবেশ করে। মায়া তাকে নিয়ে 12টার সময় কোথাও যেন যাবে, সেই কথাটা মায়াকে স্মরণ করিয়ে দেয়। মায়া খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল, কিন্তু আয়ন এসে তাকে নিয়ে বের হওয়ার কথাটা স্মরণ করে দিতেই মায়া ফাইল বন্ধ করে দিয়ে আয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে। এরপর মায়া গাড়ি ড্রাইভ করে আয়নকে নিয়ে একটা ডক্টরের কাছে যায়। পরে আয়নকে দেখে ডক্টরকে বলে, ডাক্তার, ও মাথায় আর পেটে আঘাত পেয়েছে, আপনি একটু দেখুন তো ওকে। ঠিক আছে, দেখছি। তবে কিভাবে আঘাতগুলো পেল উনি? ডক্টর, আমরা দুজন স্বামী স্ত্রী, দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে গরম চা আর ফোন ছুঁড়ে মেরেছিলাম। ডক্টর আর আয়ন দুজনেই মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। বিশেষ করে আয়ন বেশি অবাক হয়, কারণ মায়া ডক্টরের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে। অপরদিকে ডক্টর মায়ের কথা শুনে তার দিকে এক নজর আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আয়নের জখমগুলো দেখতে শুরু করে। ডক্টর আয়নের জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধ লিখে দেয়, আর ওই ওষুধগুলো কন্টিনিউ করতে বলে এবং সেই সঙ্গে আরও পেটের ফোসকার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আয়নকে। ডক্টরের কাজকর্ম শেষ হলে মায়া ডক্টরের ফিস দিয়ে আয়নকে নিয়ে ডক্টর চেম্বার থেকে বের হয়। এরপর আয়নের হাত পেঁচিয়ে ধরে আয়নকে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। মায়ের এমন আচরণে আয়ন আরও অবাক হয়ে যায়। রাস্তাঘাটে স্ত্রী যেভাবে স্বামীর হাত ধরে হাঁটে, মায়াও সেভাবে আয়নের হাত ধরে রেখেছে। তার উপরে মায়া তাকে এনে ডক্টর দেখিয়েছে। মায়ের এমন আচরণে আয়নের মনে হচ্ছে মায়া সত্যিকারতে তার বিয়ে করা বউ। আয়নের ভিতরে এক নতুন অনুভূতি জন্মাচ্ছে মায়াকে নিয়ে। ভিতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে আয়নের। তবে আয়ন মায়াকে কিছুই বলে না, চুপচাপ তার সাথে হাঁটতে থাকে। এভাবে মায়া আয়নকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হুট করে আয়নের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে একা একটা ছেলের কাছে যায়। তারপর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে। মায়া আয়নের হাত ছেড়ে যেই জায়গা থেকে দৌড়ে ছেলেটার কাছে গিয়েছে, আয়ন সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনে কথা বলার দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে। অপরদিকে মায়া ছেলেটার সাথে দেখা করে কিছুটা সময় কথা বলার পর আয়নকে ডেকে বলে, আয়ন, এদিকে আয়, তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। ছেলেটা মায়ের বয়ফ্রেন্ড হয়। কথাটা মায়ের মুখে শুনে আয়নের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সেই সঙ্গে আয়নের হাসি খুশি চেহারাটা মুহূর্তেই মলিন হয়ে যায়। আয়ন মায়ের কথায় সাড়া না দিয়ে চোখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়ের আয়নের কোনো সারা শব্দ না পেয়ে আবারও আয়নকে বলে, এই আয়ন, তোর কি হয়েছে? তোকে আমি এদিকে আসতে বললাম, আমার কথা কি তুই শুনতে পাসনি নাকি? আয়ন মায়ের কথা শুনে আবার নিজেকে স্বাভাবিক করে। তারপর মায়ের কথা মতন চুপচাপ হেঁটে তাদের দুজনের সামনে যায়। আয়ন মায়ের আর তার বয়ফ্রেন্ডের সামনে যেতেই মায়া তার বয়ফ্রেন্ডকে বলে, সোহান, এটাই হলো সেই অকর্মার ঢেকি আয়ান, যার কথা তোমায় আমি বলেছিলাম। আর আয়ান, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড সোহান। নে, তোদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, এবার তোরা নিজেরা দুজন কথা বল। মায়ের কথা শুনে আয়নের আগে ভিত্তি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এমনিতে বেচারার ভিতরে মায়ের বয়ফ্রেন্ডকে দেখে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার উপরে মায়া তার বয়ফ্রেন্ড সোহানের সামনে আয়নকে অকর্মা ঢেকি বলে বাজেভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আয়ন যদি এখন নিজেকে সামলে না রাখে তাহলে বর্ষর একটা তুফান আসবে তার উপরে। তাই আয়ন নিজেকে সামলে নিয়ে মায়ের বয়ফ্রেন্ড সোহানের দিকে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়। কিন্তু সোহান আয়নের সাথে হ্যান্ডশেক করে না। অপমানজনকভাবে নিজের হাতকে আরও গুটিয়ে নিয়ে আয়নকে বলে, থাক, হাত মেলানোর প্রয়োজন নেই, এমনিতেই আমরা মুখে কথা বলতে পারি।
সোহানের অপমানজনক আচরণ আর তার কথাবার্তা শুনে আয়নের মাথায় এবার রক্ত চটে বসে, যার ফলে আয়ন আর নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না। চোখে মুখে রাগে চাপ এনে সোহানকে বলে, স্যুট বুট পরেছিস দেখে নিজেকে এলিট ক্লাস মনে হচ্ছে তোর, কিন্তু বাস্তবে তোকে আমার রাস্তার টোকাই বলে মনে হচ্ছে। এখনো মানুষের সাথে কোন ভঙ্গিমায় কথা বলতে হয় শিখতে পারিসনি। আর ম্যাডাম, আপনাকে বলি, নেক্সট টাইম এমন টোকাই ফোকাইয়ের সাথে আমাকে পরিচয় করাবেন না কখনো। আমি এবার গাড়িতে উঠে বসলাম। আপনি টোকাইয়ের সাথে নিজের কথাবার্তা শেষ করে গাড়িতে আসুন। আয়ন রেগেমেগে সোহানকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে মায়া আর সোহান আয়নের কথাবার্তা শুনে পুরো অবাক। সে সঙ্গে সোহানের লজ্জায় মাথা কাটা যাবার মতন অবস্থা। আয়ন সোহানকে কথা শুনিয়ে এসে গাড়িতে উঠে বসার পর বাইরে দুজনের মাঝে কি কথাবার্তা হচ্ছে বা কি ঘটেছে সেসব নিয়ে আয়নের কোনো আইডিয়া নেই। সে তার মতন চুপচাপ করে গাড়িতে বসে আছে। এমনভাবে কিছুক্ষণ যাওয়ার পর মায়া চোখ মুখ লাল করে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে আয়নকে বলে, এই আয়ান, তুই কোন সাহসে সোহানকে অপমান করেছিস? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। সোহানের হয়ে মায়াকে কথা বলতে দেখে এবার আয়নের মায়ের উপরও চরম রাগ উঠে যায়। তাই সে মায়াকে বলে, সাহসের তো এখনো কিছুই দেখিসনি। রাস্তার টোকাইটাকে নিয়ে ওকালতি করতে আসলে তোকে এখন কষে এমন এক থাপ্পড় মারবো, সোজা গাড়ির দরজা ভেঙে রাস্তার উপরে গিয়ে ছিটকে পড়বি। কি ভেবেছিস আমাকে? সবসময় চুপ করে থাকি বলে আমি দুর্বল? তুই আমাকে এটা সেটা বলিস, সেটা না হয় কোনোভাবে মানা যায়, কিন্তু কোন সাহসে তোর সেই রাস্তার টোকাই বয়ফ্রেন্ড আমাকে অপমান করে? এত সাহস কই পেয়েছে সে? মায়ের এমনিতেই মেজাজ খারাপ। আয়ন সোহানকে অপমান করে চলে আসার পর মায়ের সাথে সোহানের ছোটখাটো একটা ঝামেলা লেগেছে। তার উপর আয়ন এখন আবার মায়ের সাথে তুই তুকারি করার পাশাপাশি তাকে থাপ্পড় মারবে বলেছে। আয়নের উপরও মায়ের এবার চরম রাগ উঠে যায়। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে মায়া আয়নকে চেঁচিয়ে বলে ওঠে, এই অকর্মার গাড়ি থেকে নাম, না হয় ঘাট ধাক্কা দিয়ে তোকে রাস্তায় ফেলে দিব। বেয়াদব, তোর কত বড় সাহস! তুই আমার সাথে বড় গলায় কথা বলার পাশাপাশি আবার আমাকেই বলছিস থাপ্পড় মারবি? এক্ষুনি নাম তুই গাড়ি থেকে, না হয় তোর অবস্থা 12টা বাজিয়ে দিব। আয়নার কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে হাঁটতে আয়ন অনেকটা সামনে চলে যায়। আর মায়া রাস্তার একপাশে গাড়ি সাইড করে এখনও গাড়িতে বসে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মায়ার কি যেন একটা ভেবে গাড়ি স্টার্ট করে আয়নের কাছে পৌঁছায়। এরপর আয়নের সামনে গাড়ি থামিয়ে আয়নকে ডেকে বলে, এই আয়ান, গাড়িতে উঠে এসে বস। না ম্যাডাম, আমি আপনার সাথে যাব না। আপনি গাড়ি নিয়ে চলে যান। আয়ান প্লিজ রাগ করিস না, গাড়িতে এসে বস প্লিজ। না ম্যাডাম, আমি যাব না, কারণ আমার মতন মানুষের কোনো যোগ্যতা নেই আপনার গাড়িতে বসার। এই আয়ান, সরি, আমার ভুল হয়ে গেছে। আর আমি সোহানের তরফ থেকেও তোর কাছে ক্ষমা চাইছি। তুই এবার প্লিজ গাড়িতে উঠে বস। মায়ের আয়নের কাছে কয়েকবার ক্ষমা চাওয়াই আয়নের মন গলে না। তাই সে মায়ের কথা মতন গাড়িতে এসে উঠে বসে। আয়ন গাড়িতে উঠে বসতেই কেন জানি মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়া গাড়ি স্টার্ট করে আয়নকে নিয়ে অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এরপর মায়া আয়নকে বলে, গাড়ি থেকে নাম, আজ দুপুরের খাবারটা আমরা দুজনে রেস্টুরেন্টে বসে একসাথে খাবো। আয়ন মায়ের কথা শুনে বেশ অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। মায়ের কথা মতন চুপচাপ গাড়ি থেকে নিচে নামে। আয়ন গাড়ি থেকে নিচে নামতেই মায়ের সেই আগে নেই আয়নের হাত পেঁচিয়ে ধরে, যেমনটা ডক্টরের কাছ থেকে বেরিয়ে করেছিল। মায়ের চোখে মুখে আনন্দের হাসি, তবে এই হাসি বেশিক্ষণ দীর্ঘায়ু হয় না। মায়ের আয়নের হাত পেঁচিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আয়ন মায়ের থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, যেটাতে মায়া বেশ অবাক হয়। আর সেই সঙ্গে মায়ের মুখের এক্সপ্রেশনও পাল্টে যায়। তখনই আয়ন মায়াকে বলে ওঠে, ম্যাডাম, আমি আপনার আপন বা ঘনিষ্ঠ কেউ নই, তাই আমার হাত এভাবে পেঁচিয়ে ধরার কোনো মানেই হয় না। এভাবে স্বামী স্ত্রী একে অপরের হাত চেপে ধরে,
কিন্তু আমরা তো সেই রকম কেউ না। হ্যাঁ, যদিও বা আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা আপনার জন্য শুধুমাত্র একটা মাধ্যম আমাকে জিম্মি করে কষ্ট দেওয়ার। তাই আমার মনে হয় না আমাদের এভাবে হাত ধরে হাঁটা উচিত। সেজন্য আমি নিজের হাত ছাড়িয়ে নিয়েছি। আয়নের কথায় মায়ের কেন জানি মনের ভিতরে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। আয়নের হাত শুরুতে সে মনের আনন্দে পেঁচিয়ে ধরেছিল, তবে পরবর্তীতে আয়ন তার হাত ছাড়িয়ে নেওয়ায় তার মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। মায়ের ক্ষণিকের জন্য মনে হচ্ছে আয়ন তার সত্যিকারত্বে হাজবেন্ড। মায়া ভাবনায় পড়ে যায়, নিজেকে সামলে নিয়ে আয়নকে বলে, চল রেস্টুরেন্টের ভেতরে চল। মায়া আয়নকে রেস্টুরেন্টের ভিতরে যেতে বলে সে হাঁটা শুরু করে, আর আয়ান মায়ের কথা মতন তার পিছনে পিছনে হাঁটছে। দুজনেই রেস্টুরেন্টে প্রবেশ করে একটা টেবিলে গিয়ে বসে কিছুক্ষণ পর রেস্টুরেন্টের এক কর্মচারী এসে তাদেরকে খাবারের মেনু কার্ড দেয়। মায়া মেনু কার্ড উঠিয়ে নিয়ে নিজের মন মতন মেনু কার্ড থেকে অনেক ভালো ভালো খাবার নিজেদের জন্য অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী খাবারের অর্ডার নিয়ে চলে যায়। অন্যদিকে আয়ন মায়ের আচরণ দেখে খুবই অবাক, কারণ আজ সকাল থেকেই মায়ের মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছে সে। প্রথমে সে তাকে ডক্টরের কাছে নিয়ে গেল, তারপর ডক্টরের কাছে নিজেকে স্বামী স্ত্রী বলে পরিচয় দিল। এরপর আয়ন তার সাথে গাড়িতে বাজে কথা বলল, যার দরুন মায়ের রেগে থাকার কথা আয়নের উপর, কিন্তু সে পরবর্তী নিজেই আয়নের কাছে সরি বলেছে। এছাড়া এখন আবার তাকে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য নিয়ে এসে ভালো ভালো খাবার অর্ডার করেছে। আয়ন ভাবনায় পড়ে যায় মায়ের এমন পরিবর্তন দেখে। রেস্টুরেন্টের কর্মচারী খাবার দিয়ে যাওয়ার পর মায়া আয়নকে বলে খাওয়া শুরু করতে। আয়ন মায়ের কথা অনুযায়ী চুপ করে খেতে আরম্ভ করে। মায়া নিজেরও খাবার খেতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করে মায়া রেস্টুরেন্টের বিল পরিশোধ করে আয়নকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুটা পথ গাড়ি ড্রাইভ করে অতিবাহিত করার পর মায়া আয়নকে বলে, জানিস তোকে নিয়ে কেন রেস্টুরেন্টে এসেছি? না, জানি না। শোন তাহলে কারণটা বলছি। ওই যে তুই গতকাল না খেয়ে চলে এসেছিস, সেই জন্যই তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। জানিস তোর বিষয়টা নিয়ে গতকাল মা অনেক কষ্ট পেয়েছে। তার উপর আমি যখন জানতে পেরেছি তুই আমার জন্য খাবার খাসনি, তখন বিশ্বাস কর আমারও কেন জানি না অনেকটা খারাপ লেগেছে। তাই আজ তোকে সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার খাওয়ার জন্য। মায়ের কথা শুনে আয়নের ভিতরে বেশ আনন্দ লাগে, কারণ সে খায়নি বলে কারোর অনেক পরিমাণে খারাপ লেগেছে, তাও সেটা আবার মায়ের। তার মানে মায়ের মনেও কিছুটা জায়গা হয়েছে আয়নের জন্য। ভিতরে ভিতরে লাড্ডু ফুটতে শুরু করে আয়নের, কিন্তু পরক্ষণে আয়নের পিছনে ওই সময়কার কথা মনে পড়ে, যখন মায়া তার হাত ছেড়ে দিয়ে তার প্রেমিকা সোহানের কাছে দৌড়ে চলে গিয়েছিল। আয়নের চেহারায় আবারও হতাশা এসে ভর করে। বেশ খারাপ লাগছে আয়নের। আয়ন নিজের খারাপ লাগাকে আর দমিয়ে রাখতে না পেরে সেটা মায়াকে বলে বসে, ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। ম্যাডাম, আপনি আর ওই সোহান নামক ছেলেটার সাথে চলাফেরা করবেন না। এটা কেমন কথা আবার? সে আমার বয়ফ্রেন্ড। আমি তার সাথে চলাফেরা না করলে কার সাথে করব? আর আমি তার সাথে চলাফেরা করলে তোর সমস্যাটা কোথায়? ম্যাডাম, আপনাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। মানে কি আয়ান? মানে হলো, আপনাকে আমার সারা জীবনের জন্য চাই। তাই আপনি আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথেই চলাফেরা করবেন না। আয়নের কথা শুনে মায়ের রেগে গিয়ে গাড়ি ব্রেক করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আয়নের গালে। আয়ন পুরো থতমত খেয়ে যায় মায়ের হাতে থাপ্পড় খেয়ে। মায়ের আয়নের থাপ্পড় মারার পর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই অকর্মা, তোর সাহস কি করে হয় এসব কথাবার্তা বলার? একটু প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে বসেছিস দেখি। কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? তোকে আমি কেন রাস্তার পাগল ও তোর সাথে থাকবে না, সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস? মায়ের হাতে কিছুক্ষণ আগে থাপ্পড় খেয়ে আয়নের মন খারাপ হলেও মায়ের এখনকার কথাগুলো শুনে আয়নের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আয়ন কোনো কিছু না ভেবেই দুহাত দিয়ে হিংস্র পশু ন্যায় খপ করে মায়ের গলা চেপে ধরে সজোরে চেঁচি বলে ওঠে, হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই। আমি অযোগ্য একটা মানুষ। আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে।
এটা আমার ফাইনাল কথা। তোকে যেন আর কখনো ওই সোহানের সাথে দেখতে না পাই। কথাটা মনে থাকবে তোর? মায়া কোনো উত্তর দেয় না আয়নের কথায়, কারণ মায়ের গলায় বেশ ব্যথা লাগছে। সেই সঙ্গে প্রচণ্ড রাগও উঠছে মায়ের। তার উপর মায়া আয়নের কথায় কোনোদিনও সম্মতি জানাবে না, তাই মায়া চুপ করে আছে। অপরদিকে আয়ন মায়াকে চুপ করে থাকতে দেখে আরও জোরে মায়ের গলা চেপে ধরে। এরপর সে আগে নেয় রাগান্বিত কণ্ঠে মায়াকে বলে, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আয়ান মায়ের গলা এত জোরে চেপে ধরে যার ফলে মায়ের মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে।